দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা। এমন এক বাস্তবতায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে যখন আগের বছরগুলোর সবচেয়ে দৃশ্যমান ছাত্রলীগ নিষিদ্ধ এবং অন্যদিকে একেবারে অদৃশ্য বা গুপ্ত অবস্থায় থাকা আরেকটি ছাত্র সংগঠন ছাত্র শিবির এখন এসেছে প্রকাশ্যে। আজকের আলোচনায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসু নির্বাচনী প্রসঙ্গের মধ্যে থাকছে এবং এ নিয়ে আমাদের দুজন অতিথি, দুই প্যানেলের দুজন প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে আজকের প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় ডাকসু নির্বাচন কেন গুরুত্বপূর্ণ, আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা দুজন কে আমন্ত্রণ জানিয়েছি। শেখ তানভীর বারী হামিম, জিএস প্রার্থী ছাত্রদল, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাদেরকে। একই সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি আবু বাকের মজুমদার, জিএস প্রার্থী গণতান্ত্রিক ছাত্র সংসদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে বারী হামিম, তানভীর বারী হামিম, আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে মাত্র এক বছর আগে বিষয়টা এরকম ছিল যে ছাত্র রাজনীতির প্রতি মানুষ বিমুখ ছিল এবং তখন যে বিষয়গুলো আলোচনায় আসতো, নির্যাতন, চাঁদাবাজি এবং বিশ্ববিদ্যালয়ের এমনকি নির্মাণ কাজের পার্সেন্টেজ, এই বিষয়গুলো ছিল, অভ্যস্ত ছিল মানুষ ছাত্র রাজনীতি। এক বছরের মধ্যে সমস্ত বিশ্বাস বদলে যাবে এবং আপনারা সুন্দর সুন্দর কথা বলছেন, সেটা কেন আস্থা রাখবে? খুব সংক্ষেপে যদি প্রথমে শুরুটা করেন। আসলে আপনি জানেন যে গত 24-এর 5ই আগস্টের পরবর্তী সময়ে এই যে আপনার একটা ছাত্র রাজনীতি বিমুখ পরিবেশ তৈরি হয়েছিল, সেই পরিবেশের একটি অন্যতম কারণ ছিল যে গত 17 বছর ছাত্রলীগের দমন, নিপীড়ন, নিষ্পেষণ। আমাদের শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি বলতে ছাত্রলীগের রাজনীতিকে বুঝতো, সুতরাং সেখানে একটি রাজনীতি বিমুখতা তৈরি হয়েছিল। কিন্তু শিক্ষার্থীরা যখন দেখলো যে এই রাজনীতি বিমুখতার পরিবেশ তৈরি করে কোন একটি গোষ্ঠী তাদেরকে ক্যাশ করতে চায়, অর্থাৎ তাদেরকে ব্যবহার করে, টুলস হিসেবে ব্যবহার করে জাতীয় রাজনীতিতে তাদের পারসেপশন বাড়াইতে চায়, তখন কিন্তু শিক্ষার্থীরা সেই রাজনীতি বিমুখতা থেকে সরে এসেছে এবং তারা রাজনীতিমুখী হয়েছে। কিন্তু আরেকটি বিষয়, এটা আমার ব্যক্তিগত পর্যালোচনা, যে 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে আমরা জেন জি যাকে বলি, জেন জি জেনারেশন, আমরা বলতাম এই জেনারেশনটা রাজনীতি বিমুখ বা রাজনীতি প্রিয় না। কিন্তু আমরা দেখেছি যে 5ই আগস্ট বা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা, তখন কিন্তু একটি সুযোগ তৈরি হয়েছিল যে এই যে নতুন জেনারেশন, এই যে তরুণ প্রজন্ম, তাদেরকে রাজনীতিমুখী করে এবং অনেকেই রাজনীতি করতে চেয়েছিল। কিন্তু আমরা 5ই আগস্টের পরবর্তী সময়ে দেখেছি এই তরুণ প্রজন্মকে ব্যবহার করে, তরুণ প্রজন্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে একটি গোষ্ঠী, তারা কিন্তু বিভিন্ন, এই যে আপনি বললেন পার্সেন্টেজ, বিভিন্ন তদবির বাণিজ্য, এগুলোতে নিয়োজিত হয়ে পড়েছিল। সুতরাং আমাদের তরুণ প্রজন্মের যে রাজনীতি বিমুখতা ছিল, সেখান থেকে তারা রাজনীতিমুখী হয়েও আবার কিন্তু এক প্রকার রাজনীতি বিমুখতা তৈরি হয়েছে। আচ্ছা, আমি এটা একটা মোটা দাগে আপনাদের অবস্থানটা আমি একটু আপনার কাছে যেতে চাই। আবু বাকের মজুমদার, এটি হচ্ছে যে গণতান্ত্রিক ছাত্র সংসদ আপনাদের সংসদের নাম, কিন্তু আপনারা যখন প্যানেল দিয়েছেন তখন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ করেছেন এইটির নাম। মাত্র এক বছর আগে বৈষম্য বিরোধী শব্দটার সঙ্গে সকল মানুষের একত্রে ছিল, আপনারাও ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু না, সারা দেশেই ছিল এবং তখন গ্রহণযোগ্যতার ক্ষেত্রে যদি সেই মাত্রায় গিয়ে থাকা যেত তাহলে এখন অনেকগুলো প্যানেল হওয়ার কথা না, বা আপনাদের মধ্যে বিভাজন থাকার কথা না। কিন্তু এখন দেখলাম যে আপনাদের এই বৈষম্য বিরোধীর ভেতরেই যারা ছিলেন তারা বিভিন্ন প্যানেলে ভাগ হয়ে গেছেন এই এক বছরের মধ্যে। এটি আসলে ঠিক কেন হলো? আচ্ছা, বিষয়টি বৈষম্য বিরোধী অনেক ভাগে ভাগ হয়ে যাওয়াটাই স্বাভাবিক আমি মনে করছি, কারণ বৈষম্য বিরোধী ছাত্র প্ল্যাটফর্মটা ছিল নানা একদম সকল মত একসাথে। সে মূল জিনিসটা ছিল যে অ্যান্টি আওয়ামী লীগ জায়গাটা ছিল, বা অ্যান্টি ফ্যাসিবাদী আমাদের মনোভাব ছিল। সেই জন্য আমরা যারা অ্যান্টি ফ্যাসিস্ট বা অ্যান্টি আওয়ামী লীগ ছিলাম, তারা একটা প্ল্যাটফর্মে এসে, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে যেই সকল ছাত্র সংগঠন বা যেই সকল মতাদর্শী মানুষ, তারা কিন্তু তাদের নিজ নিজ ছাত্র সংগঠনে ফিরে গিয়েছেন এবং এটা খুবই স্বাভাবিক, এবং তারা তাদের নিজস্ব সাংগঠনিক রাজনীতি করেছেন। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই একসাথে একটা প্যানেল করবে, এটা আমার মনে হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনোভাবেই সম্ভব। আর এর বাইরে আমরা একটি ছাত্র সংগঠন করেছি, তো আমাদের ছাত্র সংগঠনের সাথে আমরা অ্যাকোমোডেট করে আমরা একটি প্যানেল করেছি, সেটার নাম দিয়েছি আমরা বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। খুবই ভালো কথা। কিন্তু এখানে যেমন আমি এখানে আরেকজন জিএস, আপনি একজন জিএস প্রার্থী গণতান্ত্রিক ছাত্র সংসদের, আরেকজন প্রার্থী তানভীর বারী হামিম, তাদের ছাত্রদল, তারাও তো তৎকালীন যে ছাত্রলীগের মানে বর্তমানে নিষিদ্ধ তাদের বিরোধী রাজনীতি করেন, তারা তাদের বিরুদ্ধেই কথা বলেন। কিন্তু তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা উঠছে না, আপনাদের ক্ষেত্রে উঠছে, কারণ অনেকগুলো বিষয় আছে। আপনি নিজেও জানেন, উমামা ফাতিমা তারা স্বতন্ত্র ঐক্যজোট করেছে। অনেকে ভুলভাবে উপস্থাপন হচ্ছে আমার মনে হচ্ছে। বৈষম্য বিরোধী ছিল, আমি ছাত্র ছিলাম, আমিও বৈষম্য বিরোধী ছিলাম। জি জি, এবং বামপন্থী ছাত্র সংগঠনের লোকও বৈষম্য বিরোধী ছিল।
তো এর মানে বৈষম্য বিরোধী একটা প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ছাত্র সংগঠন মানুষজন এসে যুক্ত হয়ে আমরা একটা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা ঐক্য গড়ে তুলেছিলাম এবং জুলাই আগস্টে এই ঐক্য সফলতা পেয়েছে। এবং জুলাই 5 আগস্ট পরবর্তী সময় যে ছাত্র সংগঠন যে মতাদর্শ বিলং করে সে কিন্তু সেই ছাত্র সংগঠনে ফিরে গিয়েছে এবং যাদের মনে হয়েছে নতুন রাজনীতি বিনির্মাণের প্রয়োজন তারা নতুন রাজনীতির দিকে ফিরে গিয়েছে। তো এখানে জুলাই পরবর্তী সময় খুবই ক্লিয়ার মতাদর্শিক পার্থক্যের কারণে যে যার রাজনৈতিক আবু বকর মজুমদার, আমার প্রশ্নটা করলে আপনি খুব স্পষ্ট বুঝতে পারবেন। জুলাইয়ের আগে আমরা এটা জানতামই না যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবিরের অস্তিত্ব আছে এবং তারা কমিটি করে বা তাদের কার্যক্রম আছে। তারপরে তাদের ঘোষণা করে তারা সামনে আসতে শুরু করলো। আমার প্রশ্নটা হচ্ছে, অর্থাৎ আপনি বলতে অপ্রকাশ্য, গুপ্ত বা গোপন যেভাবে বলেন সেভাবে তারা এটার মধ্যে ছিল, অর্থাৎ তারা ওই বৈষম্য বিরোধীর ভেতরেই ছিল। এখন প্রশ্নটা আপনার কাছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন তাদের সাথে, সেই শিবিরের কর্মীদের সাথে, এবং তারা আলাদা প্যানেল দিয়েছে, তাদের কি সেই সখ্যটা আপনাদের রয়েছে নাকি এখন দ্রুত তৈরি হচ্ছে? না, এখানে শুধু শিবির প্রশ্ন না, এখানে আমরা আমাদের আমি আপাতত তাদের ব্যাপারটা জানি না, আপনি তো এক পাখি হলে আমি এটা ব্যাখ্যা করতে পারবো না। এখানে আমি ছিলাম যে গণতান্ত্রিক ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ছিলাম, নাহিদ ইসলাম ছিলেন কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন, আক্তার হোসেন ছিলেন যে কেন্দ্রীয় আহ্বায়ক, এবং আসিফ আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক। আমি ওনাদের ব্যাপারে আমি একটু জাস্ট নাম বলতেছি, এখানে আমি লিডারশিপের বিষয়টা দেখাচ্ছি। তো আমরা একটি মধ্যমপন্থী লিডারশিপ, আমরা আসলে ভেতরের ব্যাপারটাই জানতে চাই। আমি ভিতরের ব্যাপারটা আপনাকে বলছি। না, সেটা তো আপনি আমাকে বলতে দিতে হবে, আপনি আমাকে বলার সুযোগ দিতে হবে। এখানে আমরা একটা মধ্যমপন্থী ছাত্র রাজনৈতিক সংগঠন ছিলাম, গণতান্ত্রিক ছাত্র শক্তি। মধ্যমপন্থী ছাত্র রাজনৈতিক সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তি। গণতান্ত্রিক ছাত্র শক্তির মূলত এখানে বেশিরভাগ লিডারই গণতান্ত্রিক ছাত্র শক্তি যারা ফ্রন্টলাইনে ছিল সেখানে। তো আমাদের যেটা মধ্যমপন্থী ছাত্র রাজনীতির ফলে আমরা যেটা সবার সাথে করতে পারি সেটা সবাইকে আমরা কানেক্টেড ফিল করাতে পারি। যেমন আমরা ওই সময়টাতে যেমন ছাত্র দলকে আমরা কানেক্ট করাতে পেরেছি, আমরা ওই সময়ে যারা এক ছাত্রলীগ মানে বা ওই সময় যারা অংশটা কানেক্ট করতে পেরেছি, আমরা ছাত্র শিবিরকে কানেক্ট করতে পেরেছি, আমরা বামপন্থীকে কানেক্ট করতে পেরেছি। মানে আমরা সেন্টার পয়েন্ট আমাদের ওই রাজনীতিতে আমরা সেই জায়গাটা তৈরি করতে পেরেছি রাজনৈতিক ধারা আকারে। এবং জুলাই পরবর্তী সময় আমি যদি এখন বর্তমান অবস্থার কথা বলি, বর্তমান অবস্থা তো আমি দেখি যে ছাত্রদল প্রোগ্রামগুলোতে শিবিরকে তারা ইনভাইট করে না, আবার শিবির প্রোগ্রামে ইনভাইট করলেও যায় না বা ইনভাইট করে না, একটা একদমই পুরো বাইনারি জায়গায় চলে গিয়েছে। কিন্তু আমাদের রাজনীতি সবসময় বাইনারি মাঝখানে আমরা মনে করি যে আওয়ামী লীগ বাইনারি রাজনীতি করে এখানে ফ্যাসিবাদ কায়েম করেছে, এখানে 1-0 সেই অপশন দিয়ে সে সবসময় কালচারাল দ্বন্দ্ব এখানে ইচ্ছাকৃতভাবে লাগিয়ে রাখতো এবং এই কালচারাল দ্বন্দ্বের কারণে জাতিকে বিভাজিত রাখতো এবং সে মাঝখানে ক্ষমতা দখল করে দীর্ঘদিন ছিল এবং তার ফ্যাসিবাদী সিস্টেম সে কায়েম করেছে। তো আমাদের যে ফিলোসফিক্যাল জায়গা, আমরা সেখানে মনে করি আমাদের মধ্যমপন্থা রাজনীতি এবং আমরা এই দুইটার মাঝখানে বিলং করি এবং এই দুইটা যে বাইনারি তার মাঝখানে দেয়ালে আমরা সবসময় কাজ করি। এখনো আমরা যদি ছাত্রদল বলি, ছাত্র শিবির বলি, আমরা বামপন্থী ছাত্র সংগঠনগুলো বলি, সবাই কিন্তু একসাথে এখন পর্যন্ত ক্যাম্পাস আমরাই করতে পারতেছি। তো এটা আমার সাথে শিবির আর ছাত্রদলকে এক টেবিলে বসা আমি মনে করি না এটা আমার ডিসক্রেডিট, বরং মনে করি যে এখানে সোসাইটিতে একটা সমন্বয় রাখার জন্য আমাদের রাজনীতি গুরুত্বপূর্ণ এবং নতুন করে কেউ যাতে বাইনারি পলিটিক্স করে ফ্যাসিবাদী কাঠামো না তৈরি করতে পারে তার মানে একদমই ফ্রন্টলাইন হিসেবে আমরা থাকার দীর্ঘকাল বা সবসময় আসলে সেটা এখন আছে। অবশ্যই সেটা আছে, কারণ আমি সবসময় মনে করি যে এখানে আপনি দেখবেন যে আমাদের একজন আব্দুল কাদের, তিনি হচ্ছে লাস্ট টিসিতে একটা ইস্যু হচ্ছিল, তাকে সেখানে দেখা গিয়েছে। তিনি মূলত ওই দিন কিন্তু বামপন্থী আর হচ্ছে এখানে শিবির একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। আব্দুল কাদের মূলত সেদিন গিয়েছিল যে যাতে কোনো ধরনের মানে এটা সংঘর্ষের দিকে না যায়, এবং সেদিন আপনি জানবেন যে 5ই আগস্ট ছিল। 5ই আগস্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। আমি পার্সোনালি প্রত্যেকটা পক্ষকে আমি কল দিয়েছি, আমি কল দিয়ে দিই যাতে কোনোভাবে এটা সংঘর্ষের দিকে না যায়। এবং আমাদের রাজনীতি এটা এখানে খুবই স্পষ্ট, এই বাইনারির মাঝখানে হচ্ছে দেয়াল হিসেবে দাঁড়িয়ে থাকা, এবং আওয়ামী লীগ এইখানে সবসময় এখানে খুব উদ্দেশ্যপূর্ণ এই বাইনারিটা লাগিয়ে রাখে। আমরা মনে করি নতুন করে কেউ যদি এই ধরনের বাইনারি বা কৃত্রিম দ্বন্দ্ব সোসাইটিতে বিলং করে, সোসাইটিকে বিভাজিত রেখে তাদের রাজনৈতিক স্বার্থ গোলাপানিতে হাসিল করতে চায়, আমরা সেখানে বাধা হয়ে দাঁড়াবো। তো এখানে আসলে কোনোভাবেই আমরা মনে করি না এটা আমাদের কি বলে এটাকে আমাদের লিমিটেশন, আমরা মনে করি বরং এটা আমাদের সফলতা বা এটা আমাদের সক্ষমতা। আপনার আমার কাছে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে অনেক বড় উত্তর দিয়েছেন না, এটা আসলে আমি কনভিন্সড আপনি আপনার প্রয়োজনে নিশ্চয়ই বলবেন, কিন্তু সেটি হচ্ছে যে শিবিরের সাথে যে সম্পৃক্ততা সেটি এখন আছে নাকি আপনাদের দূরত্ব? অবশ্যই এখানে আমি যদি বলি যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে পজিশনটা ছিল আমাদের জুলাই অভ্যুত্থানে, সেই পজিশন এখানে শুধু শিবির না, যতগুলো স্টেক হোল্ডার ওই সময় এসেছে, এখনো যদি আওয়ামী লীগ ফিরে সব স্টেক হোল্ডারের সাথে এই ধরনের সমন্বয়। আচ্ছা, এখানে তানভীর বারী হামিম আপনি আছেন, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, সেটি হচ্ছে এরকম যে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছিলেন, অর্থাৎ
ডাকসু নির্বাচনের যে আচরণ বিধিগুলো রয়েছে সেটার বিরুদ্ধে। এবং আরেকটা বিষয় যে আপনি আনুকূল্য পেয়েছেন সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনে আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, পক্ষপাত আছে। এই অভিযোগের আপনার করা অভিযোগ সেটি আমার জবাব। এটা রিয়েলিটি, শুধু এটা না ভাই। আচ্ছা, রিয়েলিটি মানে উনার জবাবটা শুনুন। আসলে আপনি জানেন যে 90 এর পরবর্তীতে এই প্রথম একটি গণতান্ত্রিক পরিবেশে একটি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং যদিও 2019-এ একটি প্রশ্নবিদ্ধ ডাকসু নির্বাচন হয়েছিল। আমি যখন মনোনয়ন ফর্ম তুলতে গিয়েছি সেই সময় আমার সাথে স্বাভাবিকভাবেই যেহেতু শিক্ষার্থীরা আমাকে পছন্দ করে, ওইখানে কিন্তু অনিয়মিত কোনো শিক্ষার্থী ছিল না, যারা ছিল সকলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, অর্থাৎ নিয়মিত শিক্ষার্থী যারা ভোটার। আচ্ছা, একজন প্রার্থী যাবে তার সাথে ভোটাররা থাকতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি আচরণবিধি লঙ্ঘন কিভাবে করলাম। আমি রিটার্নিং অফিসার নিজেও বলেছেন যে আমি তার রুমে 5 জন সহ গিয়েছি, তার রুমের ভিতর কোনো স্লোগান হয়নি, তার রুমের ভিতর আমি লোকাধিক্য নিয়ে যাইনি। আমি যখন ভিতরে মনোনয়ন ফর্ম তুলতে যাই তখন সেইখানে তার বাইরে লবিতে স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের ভিতরে একটা উৎসব মুখর পরিবেশ, যেহেতু ডাকসু কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ আপনি জানেন, যেহেতু গত 17 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মনোভাব প্রকাশ করতে পারেনি, সুতরাং তাদের উচ্ছ্বাস সেখানে তারা প্রকাশ করেছে বিভিন্নভাবে। তারা ডাকসুকে স্বাগতম জানিয়েছে, তারা সেখানে আমার নামে, আমি পরবর্তীতে ভিডিও দেখেছি যে আমার নামে স্লোগান দিয়েছে, তারা বলেছে 90 এর হওয়া 25 বহমান, অর্থাৎ ছাত্রদলকেও তার একটা প্রায়োরিটি বেসড স্লোগান দিয়েছে। তখন কিন্তু আমি চিফ রিটার্নিং অফিসারের রুমের ভিতর, পরবর্তীতে আমি যখন বেরোই তার কিছুক্ষণ পর আমি জানতে পারি সাংবাদিকরা আমাকে প্রশ্ন করে, এবং পরবর্তীতে আমি দেখি যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে সেখানে তারা আমার নামে স্লোগান দিচ্ছে, সেটা লবিতে। এবং আমি যখন রিটার্নিং অফিসারের রুমে প্রবেশ করি, লবিতে যখন স্লোগান হয়, স্যার তখন বলে যে বাইরে স্লোগান হচ্ছে, তুমি থামাও বা অথবা তোমরা থেমে যাও। সাথে সাথে কিন্তু ওই শিক্ষার্থীরা, যেহেতু রিটার্নিং অফিসার নিজেও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাকে সম্মান জানিয়ে সাথে সাথে থেমে গিয়েছে। সুতরাং এখানে তো শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ হয়েছে। আর কোনো কারণে যদি মনে হয় যে আচরণবিধি লঙ্ঘন করেছি, সেটি আমার অনভিজ্ঞতার কারণে হতেই পারে, কারণ এখানে একটা নতুন নির্বাচন হচ্ছে এবং আমরা সকলে এই নির্বাচন কিন্তু রাজনীতি কিন্তু আগে করিনি। সুতরাং এটা যদি আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, যদি আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকে, যদিও রিটার্নিং অফিসার দাবি করেছে যে আচরণবিধি লঙ্ঘন হয়নি, তিনি যদি দাবি করতেন আচরণবিধি লঙ্ঘন হয়েছে, সেক্ষেত্রে আমি সকলের কাছে অনভিজ্ঞতার কারণে ক্ষমা চাইতাম, অথবা আমি বলতাম যেটা আমার ভুল হয়েছে। কিন্তু এখানে তো ভুলের প্রশ্ন আসে না, কেননা রিটার্নিং অফিসার আমাকে কেন আনুকূল্য দেবে, এটা তো আমারও প্রশ্ন, আমাকে কেন তিনি আনুকূল্য দেবেন? কারণ আপনি অনেক পাওয়ারফুল, আপনি অনেক পাওয়ারফুল ফ্যামিলিতে বিলং করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ব্যাচের মধ্যে আপনি অনেক পাওয়ার প্র্যাকটিস করতে পারেন, এটা সব জায়গার মধ্যে প্রচলিত। পাওয়ার প্র্যাকটিস কিন্তু বাকের আপনি একটু অভিযোগটা খুবই স্পষ্ট, আপনি উনি তো অভিযোগটা অস্বীকার করেছেন। উনি অভিযোগ অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচন আচরণ বিধিমালার 2 পড়ছি। মনোনয়নপত্র দাখিল ও প্রার্থিতা প্রত্যাহার। 2 এর কতে বলা আছে, মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের সময় কোনো প্রকার মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। প্রার্থী 5 জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না। এখানে খুবই সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে তানভীর বাড়ি হামিম উনি সেদিন সেটি লঙ্ঘন করেছেন। উনি যখন যেদিন প্রবেশ করছেন, আমি তার সামনেই ছিলাম, উনি একটি মিছিল নিয়ে স্লোগান সহকারে মুহুর্মুহু উনি ভিতরের দিকে গিয়েছেন, গিয়ে পরবর্তী রুমে গিয়ে স্যারের রুমে দিয়ে গিয়েছেন। আমরা খুব এখানে দাঁড়িয়ে জিনিসটাকে আমরা অবজার্ভ করতেছিলাম, এবং সেখানে যেমন বাই নেম স্লোগান হয়েছে, করতালি হয়েছে, এবং একটা ছাত্রলীগের যে স্টাইলটা ছিল যে না খুবই পাওয়ারফুল, যেমন ধরেন যে মানে ভাইয়ের কথা শুনে আমার মনে হচ্ছে সাদ্দামের কথা শুনছি। সাদ্দাম কি করতো, যে যখন ছাত্রদল অথবা অন্য কারোর উপর হামলা করতে ক্যাম্পাসে, তখন বলতো যে সাধারণ শিক্ষার্থীরা এদেরকে প্রতিহত করেছে, মানে সাদ্দামের পয়েন্টটা দেখলে এইভাবে। কিন্তু সাদ্দাম নিজে যাইতো না, কিন্তু তার কর্মীকে পাঠায় সেই রকম একটা পরিস্থিতি তৈরি করে, সে মেরে বলছে সাধারণ শিক্ষার্থীরা তারা এদেরকে ক্যাম্পাস জন্য হুমকি মনে করেছে, এই জন্য এদেরকে প্রতিহত করেছে। তো আজকে ভাইয়ের কথা শুনে আমার সাদ্দামের কথা মনে পড়ছে যে ভাই এমন ভাবে জিনিসটাকে ফ্রেমিং করতেছে যেন ভাই কিছুই জানেন না, দুধে দোয়া তুলসী পাতা। কিন্তু খুবই দুঃখজনক, ভাইয়ের মতো আমরা আমি শেষ করি, জুলাই পরবর্তী ক্যাম্পাসে এটা খুবই আমরা সহাবস্থান রাজনীতি করছিলাম, এবং আমরা আশাবাদী ছিলাম যে সবাই শিক্ষার্থীদের পালস বুঝে রাজনীতিটা করবেন। তো এখানে সবাই আমি দেখছি যে খুবই ইতিবাচক রাজনৈতিক প্রতিযোগিতার আমাদের মধ্যে চলছিল ক্যাম্পাসে, এবং আমি এটাকে খুবই চমৎকার ভাবে দেখছিলাম। সব ছাত্র সংগঠনের লিডারদের সাথে এই বিষয়ে কথা বলতাম যে ফিল্ড অনেক কিছু হয়, বাট সবাই ইতিবাচক প্রতিযোগিতাটা করছে, কিন্তু কেউ এরকম অ্যারোগেন্সিটা দেখায় নাই। ভাই হচ্ছেন যে প্রথম দিনই যেভাবে আচরণবিধি লঙ্ঘন করে তার পাওয়ার শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি খুবই শঙ্কিত। ভাই যদি কোনোভাবে শিক্ষার্থীরা ওনাকে নির্বাচিত করে ফেলে, উনি তারপরে ক্যাম্পাসে কি করবেন, সাদ্দামের চেয়ে বড় কিছু হয়ে উঠবেন কিনা এই বিষয়ে আমি আসলে সন্দেহ পোষণ করি। আপনাকে আবু বকর মজুমদার সহ সকলকে অবগত করতে চাই যে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ছিলাম তাদেরকে ছাত্রলীগের সাথে তুলনা করবেন না, কারণ আমরা সেই ছাত্র সংগঠন যারা মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তি স্লোগান দিয়েছি। আপনারা হয়তো এর ভিতরে 4-5টি দল পরিবর্তন করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রলীগ একটি কর্মীও কিন্তু
তারা হলে থাকতে পারেনি, আপনারা হয়তো হলে থেকেছেন, আপনারা বিভিন্ন সময় ছাত্রলীগ আনুকূল্য নিয়েছেন, সুতরাং আমরা হলে থাকিনি ভাই, আমিও ফেসবুক বিরোধী আচ্ছা, সংগঠন ঠিক আছে, আপনি গণতান্ত্রিক ছাত্র শক্তি, জানেন আমি কোনো হলে থাকিনি। সাদ্দাম কি বা সাদ্দামের আচ্ছা, চরিত্র, আপনি উত্তরটা দিবেন, উনার উত্তরটা শুনি। সাদ্দাম কিভাবে পাওয়ার এক্সারসাইজ করতে, এটা আপনি বলতে পারেন। আমি সরাসরি বলতে চাই শিক্ষার্থীদের উচ্ছ্বাস, এবং আপনি যে বলছেন যে আপনি শঙ্কিত হয় স্বাভাবিক, যেহেতু আপনিও জিএস পদে প্রার্থিতা করবেন আমার সাথে, এবং আমার সাথে সেখানে ছাত্র দলের বাইরেও সাধারণ শিক্ষার্থীরা ছিল যারা আমাকে পছন্দ করে। সুতরাং এইখানে তো আমি আর স্লোগান যেখানে এই জিনিসটা সাদ্দাম বলতো যে সাধারণ শিক্ষার্থীদের হামলা করেছে, এই জিনিসটা সাদ্দাম বলতো। রাজনীতি একসাথে বললাম, আপনি যদি আমার সাদ্দাম বানান তাহলে তো আপনাকে আমার সঞ্জিত বানাতে হয়। অন্যের দোষারোপের রাজনীতি নয়, আমি একটা খুব যৌক্তিক এখন আমার মাথায় আসছে, যেমন আপনি বললেন সাধারণ শিক্ষার্থী, বাংলাদেশের জাতীয় রাজনীতি যারা করে তারা বলে এদেশে সাধারণ জনগণ চায়, আর আপনারা বলছেন সাধারণ শিক্ষার্থী, এটার ছায়া কিনা? মানে আমি এই জায়গাটাই আপনাকে প্রশ্নটা যদি একটু স্পেসিফিক করি, আমার এখন এরকম মনে হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীর কথা বলে কিন্তু আন্দোলন হয়েছিল, তাই না? তখন তো সাধারণ শিক্ষার্থীর মধ্যে কারা ছিল? সবাই ছিলেন, আপনারা সবাই সেখানে, তো ছাত্র শিবিরও ছিল না, তাদের ভেতরে তো ছিল। তো তারা তো আসলে সাধারণ শিক্ষার্থী না, যারা একটা দলের কর্মী আর একেবারে কোনো দলকে বিলং করে না, তাদের মধ্যে কি কোনো পার্থক্য নেই? অবশ্যই আছে, তাই না? সেই জায়গা থেকে আপনি বলেন যে সাধারণ শিক্ষার্থী টার্মটা তো আপনারাও ব্যবহার করেছেন। না, এটা কি সবারই কৌশল কিনা আপনাদের? না, সাধারণ শিক্ষার্থী টার্ম ব্যবহার করার কথা আপনি মানে কোথায় কোন উদ্দেশ্যে বলছেন আমি জানি না। যেমন আমরা যখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম করেছি, এটা খুবই সুস্পষ্ট তার প্রস্তাবনা ছিল যে সে এখানে কোটা বৈষম্য নিরসনের কাজ করছে, এবং সেখানে সবাইকে পদবি দেওয়া হয়েছে যারা সমন্বয়ক ছিল, সমন্বয়ক দিয়ে একটা অর্গানাইজড ফোর্স করে দেন, সবাইকে ঐক্যবদ্ধ করে একটা মুভমেন্ট চালু হয়েছিল, সেটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি নিজে গণতান্ত্রিক ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য ছিলাম, আমার পরিচয় খুবই স্পষ্ট ছিল, আমি গণতান্ত্রিক ছাত্র শক্তির রাজনীতি করতাম, এটাও স্পষ্ট ছিল। এখানে কোনো কিছু লুকানোর কিছু নাই, আমি তো কখনো নিজেকে সাধারণ শিক্ষার্থী আপনার কথা বলি নাই, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা মানে সাধারণ শিক্ষার্থীরা মিলে আছে, সাধারণ শিক্ষার্থীরা অ্যাকচুয়ালি তো আছে, কিন্তু আবার যদি কেউ তার রাজনৈতিক পরিচয় গোপন করে নিজেকে সাধারণ শিক্ষার্থী পরিচয় দেয়, এটাকে তো অবশ্যই আমরা ক্রিটিক্যালি দেখি, এবং আমি সবসময় আমাদের সংগঠন সবসময় এটা সমালোচনা করে যাই। এবং আপনি দেখবেন যে আমি সর্বশেষ এই শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট বর্তমান, ওনার সাথে আমার টক শোতে উনি আমার সাথে বলতে বাধ্য হয়েছেন যে ওনার হলগুলোতে ছোট ছোট টিম আছে। আমরা জানি যে হলগুলো শুধু ছোট ছোট টিম না, সেখানে তাদের কমিটি আছে, এরকম আমরা শিক্ষার্থীদের কাছ থেকে শুনতে পাই। তো কিন্তু তারা জিনিসগুলো সামনে আনছেন। এখানে একটা প্রশ্ন সামনে নিয়ে আসেন, অবাক করা বিষয়, গত কিছুদিন আগে আপনি জানেন এক সপ্তাহ যখন নির্বাচনের প্রসঙ্গ আসছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র এই আন্দোলন না, মানে এটা হচ্ছে কমিটি বা হ্যাঁ, এটা যে ঘোষণার কথা বলা হলো যে এটা করতে পারবে না, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে হলগুলোতে ছাত্র সংগঠনের। আপনার একটু মানে ইনফরমেশন গ্যাপ আছে। এটা হচ্ছে যে 2024 সালের জুলাই মাসে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে শিক্ষার্থীরা 16 এবং 17 জুলাই তারা হল ভিত্তিক হচ্ছে তারা একটা দাবি উঠে, হলে ছাত্র রাজনীতি তারা নিষিদ্ধ চায়, এবং তারা হলের শিক্ষার্থীদের ঐক্যমতের ভিত্তিতে হলের প্রশাসনের উপস্থিতিতে হল প্রশাসন তো সেটাকে অ্যাপ্রুভ করে, এবং তারা এরকম একটা অ্যাপ্রুভালের ভিত্তিতে ওই জুলাই মাসে একটা ঐক্যমতে এসে 24 সালে তারা হল রাজনীতি নিষিদ্ধ করে। কিন্তু এইটার প্রতি আমরা রেসপেক্ট রেখে আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীরা যেতে সিদ্ধান্ত নিয়েছে নিজেরাই জুলাই মাসে, এবং জুলাইয়ের প্রতি শিক্ষার্থীর প্রতি রেসপেক্ট রেখে আমরা হলগুলোতে কমিটিতে যাব না, এবং একাডেমিক স্পেয়ারে কমিটিতে যাব না, আমরা সেটা জানাই। যেটা নিষেধ করা হলো সেটা কি এখন চালু আছে? আচ্ছা, এখন সেটাই প্রশ্ন। আমরা আমাদের সংগঠনের যাত্রা থেকে এখন পর্যন্ত আমরা একটি কথা বলে যাচ্ছি, এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রশ্নটা শুনেন যে সেইটাখানে এখন জিনিসটা চালু আছে কিনা, মানে আপনি ছাত্রলীগ কমিটির কথা বলছেন, ছাত্র দলের বা লীগের ছাত্র রাজনীতি হলে। আমি আপনার কোশ্চেন ক্লিয়ার না। ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে করতে পারছে কি পারছে না? বিধি নিষেধ যেটা আরোপ করা হয়েছিল সেটা আছে কিনা? বিধিনিষেধ যেটা 17 জুলাই সেটা স্টুডেন্টরা তাদের দাবির প্রেক্ষিতে নিয়েছিল, আমি মনে করছি বর্তমানে সেটা কার্যকর হয় নাই ক্যাম্পাসে। তার কারণটা ছিল শিবির যেমন গুপ্ত রাজনীতি করছে, এবং একই সাথে ছাত্রদল তাদের কমিটি প্রত্যাহার করে না, এবং তারা ঘোষণা দিয়েছে তাদের কমিটি থাকবে, কিন্তু শিক্ষার্থীদের যে রায় আসলে জুলাই মাসে তারা দিয়েছিল সেই রায়ের প্রতি তারা কেউ সম্মান দেখে, সেটা তাদের বিষয়। এবার আসে একটু মব সৃষ্টির একটা বিষয় এসেছিল ছাত্র দলের পক্ষ থেকে, আপনারা একটা সংবাদ সম্মেলনও করেছেন এবং মব সৃষ্টি করে বাধা তৈরি করা হয়েছে এরকম বলেছিলেন। ব্যাপারটা কিরকম যে ছাত্র দল হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা দলেরই ছাত্র সংগঠন বলা হয়, তারাও মবের শিকার হচ্ছে, আপনারা মবটাও নিয়ন্ত্রণ করতে পারেন না, ব্যাপারটা আসলে মব নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের না, মব নিয়ন্ত্রণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা তাদের কাজ দায়িত্ব পালন করবে, কর্তব্য পালন করবে, সেই বিষয়ে সম্পূর্ণ স্বাধীনতা দিতে চাই। কেননা আমরা পূর্বে দেখেছি যে একটি নিষিদ্ধ ছাত্র সংগঠন তারা বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ডিটেক্ট করতো, যেটা বর্তমানে গণতান্ত্রিক ছাত্র সংসদ বিভিন্ন সময় করে থাকে। এবং আপনি যদি দেখেন এই যে মবের কথা বলছেন,
আমরা এই ধরনের মব কিন্তু 5ই আগস্টের পরে বিভিন্ন সময় সারা বাংলাদেশে দেখেছি। যে যে মবের ফলাফল কিন্তু ভালো হয়নি। এই মবে আমরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগানও দিতে দেখেছি, যেখানে আমাদের স্লোগান হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ বা বাংলাদেশের জয় জয়কার করা উচিত, বিভিন্নভাবে বাংলাদেশকে আমরা সেখানে তুলে ধরবো, সেটাই আমাদের কিন্তু ভিতরে এক ধরনের দায়বদ্ধতা থাকা উচিত এই দেশের নাগরিক হিসেবে। কিন্তু আমরা সেখানে কিন্তু ভিন্নতাও দেখতে পেয়েছি। সুতরাং এই যে মব, এই মব তো নিয়ন্ত্রণ করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তারা যদি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, এই জন্যই তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দীর্ঘদিন ধরে স্মারকলিপি দিয়েছি। এবং এই ধরনের মবগুলোতে আমরা দেখেছি পূর্বে যারা ছাত্রলীগ ছিল, যে সকল 3 তারিখ 4 তারিখ ছাত্রলীগের যে সকল নেতাকর্মী পদত্যাগ করেছে, 5 তারিখ হাসিনা পালিয়েছে। অর্থাৎ এই 4-5 তারিখ বা 3 তারিখে তারা পদত্যাগ করেছে বলে তারা তো ভাই হজ করে আসেনি যে পূর্বে সকল গুনাহ মাফ হয়ে গেছে। সুতরাং তাদেরও কিন্তু বিচারের আওতায় আনা হবে। এখন কেউ যদি মনে করে তাদেরকে পুনর্বাসন করে তাদের আনুকূল্যতা পেয়ে মব সৃষ্টি করে ছাত্রদলের রাজনীতিকে বাধাগ্রস্ত করে, তাহলে তারা ভুলের স্বর্গে বসবাস করছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের জনপ্রিয়তা আছে কি নেই, মবের কাছে তারা পরাজিত হচ্ছে কি হচ্ছে না, সেটা যেহেতু এখন একটা নির্বাচনমুখী ট্রেনে আমরা উঠেছি, এই নির্বাচনের রায় শিক্ষার্থীরা দেবে বলে আমাদের বিশ্বাস। নির্বাচনের যেদিন হবে অর্থাৎ 9 তারিখের ডেট আছে, নির্বাচনের সময় যে মবের শিকার আপনারা হয়েছেন ওই একেবারে কাছাকাছি সময় বা নির্বাচনের দিনে এই ধরনের সম্ভাবনা আছে কিনা আপনি মানে আশঙ্কা করেন? সম্ভাবনা আছে। এর সম্ভাবনা একটি অন্যতম কারণ হলো বিশ্ববিদ্যালয়ের বিচারহীনতা সংস্থা। মূলক সুস্থ সুন্দর মডেল যে নির্বাচন, সেই নির্বাচনে তো সংখ্যা রয়েছেই। আপনি জানবেন যে গতকালকের আগের দিন আমাদের যখন মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল, ফজিলাতুন্নেসা মুজিব হলে 2 জন মেয়ে, তারা ছাত্রদলের আহ্বায়ক, একজন তার নাম অবন্তী, সে যখন ফর্ম তুলতে গিয়েছে তখন ঘড়িতে 3:57 বাজে। সেখানে স্বাভাবিকত সে যখন গিয়েছে, সে একটি হলের নেত্রী, সেখানে হলের মেয়েরা তার সাথে কুশল বিনিময় করে, সেখানে 4:01 বেজে যায়। সে যখন 4:01 ফর্ম তুলতে যায়, তখন তাকে সেখানে কিন্তু একটি সংঘবদ্ধ 8 থেকে 9 জন মেয়ে তার সাথে মিসবিহেভ করে, এবং সেখানে হল প্রভোস্ট বলেছে যে বাবা সে তো আসছে, তাকে দেয়াই যায় মনোনয়ন। সেখানে তারা হল প্রভোস্টকে মানছে না। এক সময় তারা কিন্তু ওইটাও একটা মবের শিকার। এটা এবং এই যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি কি হওয়া উচিত, আমার এক বন্ধু নির্বাচন করবে, তাকে আমি স্বাগতম জানাবো, 1 মিনিট দেরি হতেই পারে, তাকে আমি মনোনয়ন নিক, সেই বিষয়ে কিন্তু আমি তাকে আরো অনুপ্রাণিত করবো। কিন্তু আমরা দেখছি এই যে এক ধরনের প্রতিহিংসার রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আবার শুরু হয়েছে, যেটা আমরা চাই না। আচ্ছা, আপনার কাছে একটু একটা প্রশ্ন রাখি আমি, আপনি একটু উত্তরটা দিয়েন। হ্যাঁ, সেটা হলো যে মধ্যপন্থার একটা বিষয় আপনি উল্লেখ করেছেন যে আপনার মধ্যপন্থা। সেই ক্ষেত্রে মধ্যপন্থা বলতে আমি যা বুঝি যে আপনার ডানে বা বামে যারা আছে, দুই পন্থার মানুষদেরও আপনারা মাঝখানে আছেন। সেক্ষেত্রে একদিকে যদি যেমন ছাত্র দল বলছে যে তাদের একেবারে বিপরীতে এবং সারা জীবনই তারা ছাত্রলীগের রাজনীতির বিরোধিতা করে আসছে, তাই তো? আপনাদেরও বিরোধিতা রয়েছে, কিন্তু তাদের সবাই যে অপরাধী তেমন যদি না হয়, তারা কেউ যদি সমর্থক থাকে বা ওই মনোভাবাপন্ন ক্যাম্পাসে ছাত্ররা যারা আছেন, তাদের ভোট কি পেতে চান? কারা? আপনারা? আচ্ছা, এখানে আমি এই জিনিসটা আমি ক্লিয়ার করবো, কিন্তু আমি একটা জিনিস আর আগে বলতে চাই। ভাই যেভাবে সব গণতান্ত্রিক আন্দোলন বা গণতান্ত্রিক পজিশনকে মব বলে চালিয়ে দিচ্ছেন, এটা খুবই দুঃখজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি আজকে এই টক শো দেখেন, ওনারা খুবই হতাশ হবেন। কারণ দেখেন, জুলাই মাসের 6 জুলাই যে দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলেছিল যে হলগুলোতে তারা ছাত্র রাজনীতি চায় না, সে একই দাবি ছাত্র যখন কমিটি দিয়েছিল তখন তারা করেছিল। তো উনি ভাই, আমি আমার কথা ভাই, আমি আপনার রেসপেক্ট করছি, আপনার মাঝে কথা বলি নাই, আমি আপনার কথা রেসপেক্ট রেখেছি, আমার কথা শুনুন। তো যেই দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 7 জুলাই তুলেছিল, সেই দাবি যখন অমান্য করে ছাত্র কমিটিতে যখন শিক্ষার্থীরা প্রতিবাদ করে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু এই গণতান্ত্রিক অধিকারকে আজকে আবার মব বলে ট্যাগিং করা হচ্ছে, এটাও খুবই দুঃখজনক। আর আরেকটা বিষয় হচ্ছে, শেখ ফজিলুদ্দিনেসা মুজিব হলে যেই ভাই গল্পটি বলেছেন, তো সেখানে আমরা শিক্ষার্থীদেরকে খবর নিয়েছি, সেখানে আমাদের 3টা পর্যন্ত সময় ছিল, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটা বাড়িয়ে 4টা করেছে। 4টার পরেও সেখানে 4:13 এরকম একটা সময়ে ওনাদের যে তিনি গিয়েছেন, আমি মনে করি দেওয়া যেতে পারতো, কিন্তু সেখানকার সচেতন শিক্ষার্থীরা তার প্রতিবাদ জানিয়েছে, এটাও তার একটা গণতান্ত্রিক পজিশন। আমি মনে করি যে কেউ সে যদি 4টা পার হয়ে যায়, যদি 1 সেকেন্ডে তার প্রতিবাদ করার সুযোগ আছে। কিন্তু এই যে সচেতন শিক্ষার্থীর প্রতিবাদকে তিনি ভাই মব বলে সেটা আখ্যায়িত করছেন। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়ে নারী শিক্ষার্থীরা
তারা বিষয়টাকে বিবেচনা করবেন। আসলে এই যে প্রতিবাদ, এটাকে যদি মব বলে কালকে চালিয়ে দেয়, আপনি আগামীকাল যে কোনো কথা বলবেন সেটাকে আবার মব বলে চালিয়ে দেওয়া হবে। আরেকটি বিষয় যেটা বললো যে সেটা স্পেসিফিক, আমি এখানে খুবই ক্লিয়ার যে মানুষের গণতান্ত্রিক পজিশন থাকতে পারে, সে কথা বলতে পারে, কথা বলে যদি তারা মব বলে ট্যাগিং করে তাকে অ্যাকসেপ্ট করে দেওয়া হয়, এটা দুঃখজনক এবং জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা এটা ভাইদের কাছ থেকে চাইনি, কারণ ভাইরা এগুলার অনেক ধরনের শিকার হয়েছেন, ছাত্রলীগ দ্বারা হামলা আমরা শিকার হয়েছেন। আরেকটি বিষয় বললেন যে ছাত্রলীগ পুনর্বাসনের বিষয়টি ভাই বললেন, ভাইদের এখানেও অনেক আগে ছাত্রলীগের পোস্টার এরকম গিয়েছে, ভাইদের কমিটিতে আমরা দেখেছি। এটা আমার কাছে খুব বেশি প্রবলেমেটিক মনে নেই, কারণে আমার যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা যে অনেক শিক্ষার্থী আছে যারা ফার্স্ট ইয়ারে এসে হলে থাকতে হয় এবং থাকার ফলে তাকে জোর করে ছাত্রলীগ করানো হয়েছে, আমাদের নিজের চোখের দেখে এরকম হয়েছে, এবং তাকে জোর করে পোস্ট প্রদীপ দেওয়া হয়েছে। আমি সায়েন্সের শিক্ষার্থী, সেখানে এই বিষয়গুলো চলে, আমি হলপাড়া একটু ভিন্ন সিনারিও, তো সেটাও দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখেছি জুলাই মাসে, বিশেষ করে 15 জুলাই যখন ছাত্রলীগের সাথে সংঘর্ষ হয়, তখন যারা আসলে ছাত্রলীগ দ্বারা নিষ্পেষিত, শোষিত, বঞ্চিত ছিল এবং ছাত্রলীগের আসলে মন থেকে কখনোই করে না, তাকে জোর করে ছাত্রলীগ করতে হয়েছে। ওই অংশটা আমাদের সাথে এসে এই যারা অ্যাকচুয়াল সন্ত্রাসী ছাত্রলীগ তাদেরকে কিন্তু ঠেকিয়েছে। বিশেষ করে প্রথম সংঘর্ষটা হয় আমাদের 71 সামনে, যখন আমি একদম ফ্রন্ট লাইনে ছিলাম, ওইখান থেকে আমরা কিন্তু ওদেরকে ফাইট দিতে পারিনি। আমি একটু বলতে চাই এখানে এই স্পষ্ট, আপনার শহীদুল্লাহ হলের সামনে যারা হলে ছিল, বিশেষ করে ছাত্রলীগের আন্ডারে ছিল, এই ছেলেগুলা এসে শহীদুল্লাহর সামনে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল। মনে আছে আপনার প্রশ্ন আমার মনে আছে। তো এভাবে যারা ছাত্রলীগ করে ওই সময় সন্ত্রাস করেছে, তাদের কোনোভাবেই তাদের মাপযোগ্য না, তাদের প্রত্যেকের বিচার হোক। এবং ছাত্রলীগ আমি বারবার অনুরোধ করেছি এদেরকে সুস্পষ্ট ভাবে এদেরকে খুঁজে বের করে বিরুদ্ধে মামলা দেয়, আইনি ব্যবস্থা যান, কিন্তু ছাত্রলীগ এখন পর্যন্ত এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা যায় নাই। শুধু হচ্ছে যে এই কথাটা এসে বলে আপনি তো আপনার উপর যারা হামলা করেছে 22 সালে মে মাসে, আমি একটু বলি 22 সালে মে মাসে ছাত্রলীগের উপর হামলা করেছে ছাত্রলীগ এই ইয়ের সামনে, কেন্দ্রীয় শহীদ মিনার, এবং হচ্ছে যে আমাদের কি জানি এটার নাম, আইন হাইকোর্টের সামনে হামলা করেছিল 22 সালে মে মাসে। আমি সেখানে ছিলাম, তো আমি ছাত্রদল অংশের সাথে চলে গিয়েছিলাম ওই দিন, কারণ আমি আসলে আমার ওই সার্কেলটা বেশি ছিল ছাত্র দলের। তো ওই যে হামলা, ওইটা ট্রমা এখন আমার মধ্যে কাজ করে, ছাত্রলীগ কিভাবে হামলা করেছিল। আমি এখন পর্যন্ত আপনার সকল নেতাদেরকে বলেছি না 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 ওই ট্রমা আপনারা পুনর্বাসন করতেন না, না না আপনাদের এখানে কমিটিতে আছে যারা আমরা না বাকের মজুমদার একটু শুনেন না না, আপনাদের কথাটা শুনি, আপনার কথাটা শোনার জন্যই তো আমরা ডেকেছি, আপনার কথাটাই শুনতে চাই। কিন্তু যদি একটা প্রশ্নের উত্তর আরেক রকম দিকে চলে যায় তাহলে তো মুশকিল হয়। যেমন এটা কি যে আমাদের মবের জায়গাটা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে নির্বাচন, আমরা জানতে চাই, একটু বুঝতে চাই যে মবের বাস্তবতা আছে কিনা এবং এটা সম্ভাবনা আছে কিনা এই নির্বাচনের সময়ে। আচ্ছা, মবের আসলে মানে খুবই সংক্ষেপে উত্তর দিন, আপনি অনেক দীর্ঘ উত্তর দিয়েছেন, সেই পরিসরটা কম। এখানে মবের বাস্তবতা নাই, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকলে সহাবস্থান রাজনীতি করছে, মবের বাস্তবতা না, বরং এখানে গণতান্ত্রিক আন্দোলনের বাস্তবতা আছে। ধরেন যে হামিম ভাই যদি আজকে মনোনয়ন উঠানোর সময় যেভাবে আচরণবিধি ভঙ্গ করেছেন, কালকে যদি উনি আরেকটা আচরণবিধি ভঙ্গ করেন, সেই ক্ষেত্রে আসলে শিক্ষার্থীদের প্রতিবাদের বাস্তবতা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কারণ একই সাথে আপনার এখানে প্রশাসন আমরা দেখছি যে খুবই খোলা ভাবে ছাত্রলীগের পক্ষে যেভাবে প্রশাসনিত হামিম ভাই, আপনি প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেন, আমরা প্রশাসনের বিরুদ্ধে কেন প্রতিবাদ করছি? আমরা কথা বলছি, প্রতিবাদ করছি, সবই আনুষ্ঠানিক প্রতিবাদ কিন্তু আমরা দেখলাম না, করব আমরা সবই করব। আমরা তো আপনারা হয়ে গেছে 2 দিন আগে আজকে সমস্যার কথা বলেছি। আর আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যেটি প্রশ্ন করেছেন মধ্যমপন্থার রাজনীতি, বিষয়টা শুনি, মধ্যমপন্থার রাজনীতি, এবং আমরা আসলে যারা এরকম ছিল এই অংশটাকে আমরা কিভাবে দেখি। তো এখানে আমাদের মধ্যমপন্থা মানে ওই যেটা আপনি বললেন বামের ডানে, ডানের বামে এরকম, বাট একই সাথে আমাদের এখানে খুবই সুস্পষ্ট প্রস্তাবনা আছে। আমরা একটা বাংলাদেশ প্রতি ধারার রাজনীতি তৈরি করতে চাই। এখানে বাংলাদেশে ভারতপন্থী রাজনীতি আমরা দেখেছি আওয়ামী লীগ করেছে, এখানে পাকিস্তানপন্থী রাজনীতি বিভিন্ন সময় বিরাজমান ছিল, কিন্তু আমাদের যেই টার্গেট অডিয়েন্স সেটা হচ্ছে বাংলাদেশ পন্থী। তো এইখানের এই আমাদের রাজনীতিতে মূলত এই অঞ্চলের মানুষকে কেন্দ্রিক, এই অঞ্চলের কালচারকে কেন্দ্রিক, আরো যদি সুস্পষ্টভাবে বলি এই বেঙ্গল বেসিন কেন্দ্রিক হচ্ছে আমাদের প্রস্তাবনাটা আর কি। তো সেখানে আমরা মনে করি যে অঞ্চলের মানুষের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিত হওয়া উচিত। যেমন না শুনেন আপনার মানে নির্বাচনী যে প্রচারণাটা, হ্যাঁ সেইটা আমরা জানতে চাচ্ছি না, আমরা জানতে চাচ্ছি মধ্যপন্থা হিসেবে ছাত্রলীগের বা ছাত্র মানে আওয়ামী লীগের মনোভাবাপন্ন মানুষ যদি থেকে থাকে ক্যাম্পাসে ছাত্র হিসেবে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের ভোট আপনারা পেতে চান কিনা বা পাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছেন কিনা? আমি ভাবনা বললাম আপনি কি বুঝাচ্ছেন এখানে? আপনি মুজিববাদী বুঝাচ্ছেন? মানে আমি মুজিববাদীকে যেভাবে দেখি, আমি মুজিববাদীকে দেখি হচ্ছে যে মুজিববাদী ইলেকশন হচ্ছে যে 14 সালের ইলেকশন, মুজিববাদী ইলেকশন হচ্ছে 18 সালের ইলেকশন, মুজিববাদী ইলেকশন 24 সালের ইলেকশন, মুজিববাদী ইলেকশন হচ্ছে 72 সালের ইলেকশন। এটা হচ্ছে মুজিববাদী এটা একটা আইডিয়া যে যার মধ্যে দিয়ে সেই। না আমি আপনাকে এইভাবে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে ছাত্র যারা ছাত্রলীগের সমর্থক ছিল বা আছে, না আমি তো খুবই সুস্পষ্ট, সেটা খুবই জুলাইয়ের মধ্যে ক্লিয়ার হয়ে গিয়েছিল যে কারা
ছাত্রলীগ দ্বারা অপ্রেসড হয়ে ছাত্রলীগের পক্ষে কথা বলতে হয়েছে। তো জুলাইয়ে যারা ছাত্রলীগের পক্ষে অবস্থান নেয়নি শেষ পর্যন্ত আমাদের পক্ষে এসেছে, তাদের সাথে আমরা রাজনীতি করছি। আর যারা নেয়নি তাদের হ্যাঁ, তাদেরকে অবশ্যই, তাদের ভোট না, তাদেরকে তো যারা নেয়নি এবং যারা অপরাধে যুক্ত হয়েছে তাদের আমরা অপরাধে যুক্ত হয়নি, কিন্তু যারা নেয়নি তাদের আমাদের কোনো প্রয়োজন নেই। যারা জুলাইতে আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নেয়নি তাদের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে ভাই 19 সালের ডাকসুতে জুলিয়াস সিজার যারা স্বতন্ত্র প্রার্থী ছিল, ছাত্রলীগের মনোনীত জিএস প্রার্থী অথবা ভিপি প্রার্থী ছিল তিনি এস এম হলের, যারা স্বতন্ত্র প্রার্থী ছিল তারা যখন ওই হলে প্রচারণা করতে গিয়েছিল তাদের উপর ডিম হামলা করেছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন হামলা মামলার সাথে তিনি জড়িত। তাহলে তিনি যে আপনার মনোনয়ন দাখিল করলেন সেক্ষেত্রে আপনার প্রতিবাদ করলে সে এখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিভাবে আছে? এটা তো আপনিও ছাত্ররা, আমিও ছাত্ররা, আমাদের কালেক্টিভ ব্যর্থতা আমি মনে করি। এখনো তাকে আমরা, তার বিরুদ্ধে মামলা হয় নাই, যাদের উপর হামলা করা হয়েছে তাদের একজনের সাথে আমি যোগাযোগ করেছি, তিনি মামলা করতে রাজি হন না এবং আমি প্রসিডিংসে আছে যে ভিকটিম তাকে যদি মামলা করানো যায় আমি তার বিরুদ্ধে ঘটনাভাবে এইসব যারা অতীতে শুধু জুলাই না, জুলাইয়ের আগে যারা হামলায় জড়িত ছিল প্রত্যেকের বিচার হয়েছে। এই 15 বছরে এই ক্যাম্পাসে যাদের উপরে সন্ত্রাস জুলুম করা হয়েছে প্রত্যেকটা সন্ত্রাসীর। তাহলে আমাদের তো, আমরা যেহেতু কালেক্টিভ ফেলিওর, আমাদের তো তাহলে উচিত না যে একজন ছাত্রলীগ নেতার সাথে যে হামলা মামলায় জড়িত তার সাথে একই নির্বাচন আমরা কেন যাব? এবার একটা প্রশ্নতে আসি। আর ভাই ভালো কথা বলেছেন, উনি বলছে মবের কথা। মব আপনার গণতান্ত্রিক অধিকার, অবশ্যই মানুষের প্রতিবাদের, অবশ্যই আপনার প্রতিবাদের ভাষার কিন্তু ধরন আছে, প্রতিবাদের ভাষা আছে। আপনি প্রতিবাদ করতে যে আইন নিজ হাতে তুলে নিতে পারেন না। ওইখানে ওই ফজিলাতুন্নেসা মুজিব হলের যে প্রভোস্ট তিনি তো আপনার দিতে চেয়েছে এবং তাকে কিন্তু এক প্রকার তার সাথে মানে ওখানে মব হয়েছে, এটা আপনার অভিযোগ? অবশ্যই মব হয়েছে। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, তানভীর বারী হামিম, নির্বাচনে আপনি এবারের একজনের নাম উল্লেখ করেছেন এবং প্রসঙ্গটা নিয়ে আসছেন জুলিয়াস সিজার। এই জুলিয়াস সিজারের ব্যাপারে এবং ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীদের বাতিলের দাবিতে ছাত্র ইউনিয়নের একাংশ একটা বক্তব্য দিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে কি কি কারণ তারা সেখানে উল্লেখ করেছে। আপনার কি এটার সাথে একমত? আসলে তারা তাদের রাজনৈতিক ভিউ থেকে বিষয়টি দেখেছে এবং আমাদের রাজনীতির ভিউতে আমরা একটা বিষয় করতে চাই বা দেখতে চাই, সেটি হলো যেহেতু আমরা একটা নির্বাচনমুখী হয়েছি, সুতরাং এই নির্বাচনে কার প্রয়োজনীয়তা আছে, কার জনসমর্থন আছে, কাকে শিক্ষার্থীরা চায় না, সেটা নির্বাচনের মাধ্যমে আপনার রায় আসবে। সুতরাং এখানে আমরা কিন্তু কাউকে নিষিদ্ধ করা, কাউকে স্তব্ধ করা এই ধরনের আমরা চাই না। কেননা আপনি যেই ছাত্র সংগঠনের কথা বললেন তারাও কিন্তু আমাদের সাথে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছিল এবং তারা কিন্তু এই আন্দোলনের একতরফা দাবিও করেছিল। যদি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই একমাত্র ছাত্র সংগঠন যারা সকলকে ক্রেডিট দিয়েছি, আমরা এক ন্যানো সেকেন্ডের জন্য বলিনি এটা আমাদের আন্দোলন, এটা আমরা জয় করেছি। না, সেটা ঠিক আছে। আমি মানে জাস্ট এই প্রশ্নটা যে ছাত্র ইউনিয়নের নির্বাচনে যেহেতু নির্বাচনমুখী হয়েছি, আমরা চাই যে নির্বাচনের মাধ্যমে রায় আসুক। আচ্ছা, ধন্যবাদ। আপনার কাছে একটু একই প্রশ্ন, যে ছাত্র ইউনিয়নের একাংশ যে দাবি করেছে আপনি নিশ্চয়ই জেনেছেন এবং তাদের ব্যাখ্যাটা নিশ্চয়ই জেনেছেন, এটার সাথে একমত কিনা? জুলিয়াস সিজারের বাতিল, প্রার্থিতা বাতিল এবং একসাথে ইসলামী ছাত্র শিবিরেরা কেন প্রার্থিতা রাখতে পারবে না সেই ব্যাখ্যা তারা দিয়েছে। আমি সেটা দেখিনি, আমরা দুঃখ প্রকাশ করছি, কারণ আসলে আমাদের যেই আমরা প্যানেল গঠন বা ক্যাম্পাসে ডাকসু নিয়ে কার্যক্রম, তো আমাদের সব। আচ্ছা, আমি একটু এক লাইনে ব্যাখ্যা করি। বিষয়টা হচ্ছে জুলিয়াস সিজার ছাত্র লীগের যে সমস্ত অপরাধ সেটা তার ভেতরে আছে এবং ইসলামী ছাত্র শিবিরের সেই ব্যাখ্যাটা তারা দিয়েছে ছাত্র ইউনিয়নের একাংশ, যে এটি জামাত ইসলাম 1971 সালে জামাত ইসলামের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তোলা হয় সেই অভিযোগকে তারা এখন পর্যন্ত ক্ষমা চাননি বা এটা তাদের বিরুদ্ধেও এই অভিযোগটা তারা করেছেন, যে কারণে তাদের প্রার্থিতা বাতিল চান। আচ্ছা, এখানে আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। আমরা মনে করি যে জুলাই আগস্ট পরবর্তী যে বাস্তবতা বাংলাদেশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখানে আমরা সবাই মিলে, যে ভাই যেটি বলেছেন, আমরা সবাই মিলে আসলে আন্দোলন করছি, সকল ফ্যাসিবাদ বিরোধী সংগঠন। এখন এই পরিস্থিতি ক্যাম্পাসে অবস্থানে যে রাজনীতি আছে সেই রাজনীতি আসলে আমার মনে হয় যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আর এখানে যারা ছাত্রলীগ বা যারা সন্ত্রাস করেছি, এখানে আমরা খুবই দৃশ্যমান চোখের সামনে তাদেরকে বিচার আওতায় আনা উচিত সুনিষ্ঠ অভিযোগের ভিত্তিতে। আমরা সেটা যদি এখানে যদি শিবিরে কেউ এখানে জড়িত থাকে হামলা কিছুর সাথে এবং তার সুনিষ্ঠ প্রমাণ থাকে, অভিযোগ থাকে, তাদেরকেও বিচার আওতায় আনা উচিত। কিন্তু ঢালাওভাবে বলাটা আসলে আমরা মনে করছি না কোনোভাবেই এটা, মানে এখানে অনেক ক্ষেত্রে নানা ধরনের প্রশ্ন বা মতামত তৈরি করবে। মানে আপনার একমত না ওটার সাথে? মানে পরিষ্কার উত্তরটা এটাই ছিল। আমার সবশেষ প্রশ্ন, আমরা একেবারে আলোচনার শেষ প্রান্তে, সেটি হচ্ছে এবারে ডাকসু নির্বাচনে আপনাদের যে প্যানেল, সেই প্যানেলের নিকটতম প্রতিদ্বন্দ্বী বা গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী কাদের মনে করছেন? আমরা সকল প্রার্থীকেই গুরুত্বপূর্ণ মনে করছি এবং আমরা মনে করছি যে খুবই সুন্দর একটি ইলেকশন হবে। সুন্দর সুশীল উত্তর, কিন্তু এখানে জিনিস থাকে যে এখানে ছাত্রদল ওনাদের ইমেজ, আমি মনে করি যে ওনাদের ইমেজ ভালো, আমি মনে করি। এবং শিবির তারা
চেষ্টা করেছি স্টুডেন্ট ওয়েলফেয়ার, ওদের টাকা রাজনীতি করেছে, ওনারা একটু পাওয়ার পলিটিক্স করে, ওরা আবার টাকা রাজনীতি করে। তো এইখানে ওনারা দুইজনেই ভালো অবস্থানে টাকা আছে। রাজনীতিটা কিরকম? টাকা রাজনীতি হচ্ছে যে ওয়েলফেয়ার পলিটিক্স, যে সে ধরেন যে আমি একটা এটা করছি ওইটা করছি, ভাইও টাকা রাজনীতি করে, ভাই বিভিন্ন ফাউন্ডেশন চালায়। এটা হচ্ছে পরে আসি, আগে শিবিরটা আপনি যেটা তো বলছেন personal এটা না না এটা ভাই মানে টাকা সত্য রাজনীতি করে না ভাই, স্টুডেন্ট বেটারমেন্টের রাজনীতি করেছে কিভাবে, যেহেতু আমরা একটা না। ছাত্র আমি সংগঠন আমি করি, একটু বলি, আচ্ছা, আমাদের আপনার মত- উত্তরটা আমি নিতে পারছি, একটু বলেন যে না, না। আমি শিবির মনে থেকে করছি কথা যে শুরু করছেন ছাত্রদল, ছাত্র শিবির, আমরা বামপন্থীরা সবাই ভালোই পজিশন আছেন এবং উমামাপু ইলেকশন করছেন। তো এখানে একটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং এটা আমার কাছে এবার ডাকসু অনেকটাই হচ্ছে সবাই অংশগ্রহণের ভিত্তিতে একটা চমৎকার ডাকসু আমার পাবো প্রশ্ন আর কি। না, নির্বাচন কেমন হবে এটা আমার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাকে মনে করেন? আমরা কোন আমরা প্যানেলকে? সকল প্রার্থীকে আমরা সমান একই সবাই নিকটতম? না, সবাই নিকটতম এইভাবে আসলে সুস্পষ্টভাবে বলার সুযোগ নেই, কিন্তু আবার এটাও বলার সুযোগ নেই যে কে আমার নিকটতম, মানে আচ্ছা। এটা একটা মাঝামাঝি মানে সিচুয়েশন। বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে আবার বোঝা যাচ্ছে না, দুইটাই। আচ্ছা, অস্পষ্ট। জি, এখানে মেইন স্ট্রিম যদি বলি আপনার খুবই স্পষ্ট যে ছাত্রদল, ছাত্র শিবির, তারপরে হচ্ছে যে এখানে উমামাপু প্যানেল, আমাদের যে প্যানেল, এই 3-4টা প্যানেল হচ্ছে যে সেন্ট্রালি ফাইট করবে আর কি। ওকে, একটা কাছাকাছি গেছে, আপনি ওনার উত্তর দিবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ছাত্র দলের যে প্যানেল আপনারা দিয়েছেন, আপনি জিএস প্রার্থী, আপনাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী কাকে মনে করেন? আসলে আমরা মনে করছি যে আমাদের এখানে কিন্তু খালি প্যানেলের ব্যাপার না, এখানে অনেক স্বতন্ত্র প্রার্থী রয়েছে, তাদেরকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি। কেননা আচ্ছা। ভোটের মাঠে কাউকে খাটো করে দেখার সুযোগ নেই। এখানে শিক্ষার্থীরা যার পক্ষে রায় দেবে তিনি নির্বাচিত হবে এবং আগামী ডাকসু তিনি পরিচালনা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে আমি দেখছি যে বাকের মজুমদার একটা প্রবণতা যে সবই ছাত্র দল আর ছাত্র শিবির করেছে, আর এই গণতান্ত্রিক ছাত্র সংসদ কিছুই করেনি, তারা মধ্যপন্থী যেটা বললো মধ্যপন্থী সেটা ওনার একটা- অবস্থান আর কি, হ্যাঁ, সেটা একটা প্রমাণ করার জন্য তিনি ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। তিনি কথায় কথায় পার্সোনাল অ্যাটাক করেন। তিনি প্রথমে বললেন আমি পাওয়ার পলিটিক্স করি, পাওয়ার এক্সারসাইজ করি, আমার ব্যাকগ্রাউন্ড ভালো, পারিবারিক, এই ধরনের বিভিন্ন ধরনের কথা বললেন। কিন্তু আমি একটি কথা বলতে চাই, উনি আরো একটি কথা, আমি টাকা রাজনীতি করেছি। আমি আপনাদের সকলে অবগতির জন্য, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জানে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিষয়ে সুস্পষ্ট ক্লিয়ার আছে, সেটা হলো আমরা কমল মেডিকেল নামে একটি মেডিকেল ক্যাম্প একটি সংগঠন করেছিলাম, যেটা আপনি জানেন যে ছাত্র দলে অনেক নেতাকর্মী রয়েছে। যেহেতু আমাদের একটি বড় কর্মী সংখ্যা রয়েছে, আমরা কি করেছি, যেহেতু আমাদের হলগুলোতে ফার্মেসি নেই, আমরা কিন্তু হলগুলোতে ফার্মেসির জন্য একটি স্মারকলিপিও দিয়েছি। কিন্তু আমরা যখন দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা বিলম্বিত করছে, তখন আমরা কি করেছি, যেহেতু আমাদের একটি বড় কর্মী বাহিনী রয়েছে, কর্মী সংখ্যা রয়েছে, তাদেরকে দিয়ে আমরা যে শিক্ষার্থী অসুস্থ বোধ করে, সেই শিক্ষার্থী যদি আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে, তার মানে রুমের কাছে, যে তার রুমের দরজায় যে আমরা তার ওষুধটি বিনা ডেলিভারি চার্জে পৌঁছে দিয়েছি। আচ্ছা, অর্থাৎ যাতায়াতের যে খরচ সেটা নিয়ে কিন্তু ওষুধের টাকাটা নিয়েছি। একইভাবে আপনি জানেন যে আমরা ছাত্রদল করি, সুতরাং বিভিন্ন প্রাইভেট মেডিকেলের ছাত্রদল রয়েছে, বিভিন্ন চিকিৎসক রয়েছে যারা বিএনপি পন্থী। স্বাভাবিক, যেহেতু আমরা বিএনপি আর জাতীয়তাবাদী ছাত্রদল একে অপরের সহযোগী সংগঠন, সুতরাং তারা কিন্তু আমাকে বিনামূল্যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে। আমি বিভিন্ন সময় বিভিন্ন মেডিকেল ক্যাম্প, মানে সেবা করেছেন, সেবামূলক ব্যবস্থা টাকা রাজনীতি বলতে পারেন। আচ্ছা, টাকা আচ্ছা, না, আমি সেবা। একটু- কিন্তু মানে আমার প্রশ্নের উত্তরটা কি, যে আপনার প্রতিদ্বন্দ্বী কোনো প্যানেলকে মনে করেন না? না, আমরা সকলকে সমান চোখে দেখছি এবং আমরা চাচ্ছি যে সবাই কি সমান ভাবে আসলে নির্বাচনের ক্ষেত্রে, মানে ভোটে জেতার নির্বাচনের ক্ষেত্রে? নির্বাচনের মধ্যে সবাই সমান না। কারো জনপ্রিয়তা বেশি, কারো জনপ্রিয়তা কম। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু যেহেতু আগে 5ই আগস্টের পরবর্তী সময় এই এক বছরে কোনো নির্বাচন হয়নি অথবা কোনো জরিপ হয়নি, তার জন্য আমরা বুঝতে পারছি না যে আসলে অবস্থা কি। কারণ আমরা তো দেখি সব থেকে জনপ্রিয় আমরাই, কারণ আমরা যখনই ক্যাম্পাসে কোনো মিছিল মিটিং করি, শিক্ষার্থীদের অংশগ্রহণ সেখানে সর্বোচ্চ সংখ্যক থাকে। আমরা দেখেছি গণতান্ত্রিক ছাত্র সেটা হচ্ছে আপনারা, সংসদ। কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বীকে আসলে এই ক্ষেত্রে আমরা তো বললাম যে প্রতিদ্বন্দ্বী কে এরকম স্পেসিফিক, কারণ একই পদে এখন যেহেতু একটি মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে, একই পদে একাধিক প্রার্থী রয়েছে, সুতরাং বোঝা কঠিন। ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ আজকে আবু বকর মজুমদার গণতান্ত্রিক ছাত্র সংসদের এবং ছাত্র দলের শেখ তানভীর বারী হামিম, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রথম আলোর বার্তা কক্ষ এখানে শেষ করছি। আর তার আগে আপনাদের সবাইকে জানিয়ে রাখি, প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার অন্যান্য সবগুলো প্ল্যাটফর্মে এই আয়োজন আপনারা দেখতে পারবেন সরাসরি এবং পরেও। আজ যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।